আতসী দু হাতে নিজের চোখ দুটো আবারও ডলে নিলেন। এই মুহূর্তে তিনি চোখের সামনে যা দেখছেন তা সত্যি কিনা বুঝতেই পারছেন না যেন। শিউলি হাঁ হয়ে দাঁড়িয়ে আছেন। পর মুহূর্তেই আতসীর দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে দৃঢ়স্বরে বলল, ছোট, একটা চিমটি কাটতো। আমি জেগে আছি নাকি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি তা বোঝা দরকার। আতসী তৎক্ষণাৎ শিউলির হাতে জোরে একটা চিমটি কাটতেই শিউলি আউচ বলে উঠে নিজের মুখ দু হাত দিয়ে চেপে ধরলেন। শিউলি ব্যথায় কিছুটা কুঁকড়ে গিয়েছেন, মনে মনে আওড়ালেন, এ এটা সত্যি, সত্যিই ও তেজ, আমাদের তেজ। শিউলিও বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছেন তেজের দিকে। ডাইনিং প্লেসে এক প্রকার থমথমে ভাব বিরাজ করছে এই মুহূর্তে। সেই সময় তেজের মা তাহমিনা খান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তেজের দিকে অগ্রসর হতে হতে বললেন, তেজ, আজ এতগুলো বছর পর কি মনে করে তুই তোর সেই সাদাসিধে রূপটা বাদ দিয়ে এমন পোশাকে এমন লোকে বাড়িতে ফিরলি বাবা? তেজ চোখ তুলে একবার পিহুর দিকে তাকালো। পিহু হালকা মাথা নেড়ে ইশারায় বুঝালো, পূর্ব থেকে ওদের মধ্যে যা ঠিক করা ছিল তাই যেন এখন তেজ বলে সবাইকে, নির্ভয়ে। তেজ পিহুর ইশারা বুঝতে পেরে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, আমি বদলাতে চাই মা। সবাই আমার রূপ, চলন বলন ও রুচি নিয়ে হাসাহাসি করে। বাইরে গেলে অনেকের থেকে অনেক ধরনের ছোট বড় কথা শুনতে হয় আমায়। অনেকে তো বলেই ফেলেছে যে আমার শরীরে খান বংশের রক্ত বইছে না। তোমরা আমায় কোথাও থেকে হয়তো দত্তক নিয়েছ, তাই তো তোমাদের সবার রুচির সাথে আমার রুচির কোনো মিল নেই। সবাই ভাবে আমি এই বংশের জন্য অযোগ্য। আমি ভীষণ আনস্মার্ট, বোকা। তেজের এরূপ কথাগুলো শুনে খানবাড়ির ডাইনিং প্লেস জুড়ে বিরাজমান নিস্তব্ধতার পরিমাণ বেড়ে দ্বিগুণ হলো যেন। সবার মাঝে অন্যরকম উৎকণ্ঠা ভাব কাজ করলেও সারফারাজের মাঝে তেজের কথাগুলো কোনো প্রভাব ফেলতে সক্ষম হচ্ছে না। কারণ সারফারাজ যে খুব ভালোভাবেই জানে তেজ এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে যা যা বলছে তা সব মিথ্যে এবং সাজানো। সারফারাজের ভিতরটা রাগে দাউ দাউ করে জ্বলছে। ওর দু চোখের গাঢ় নীলাভ মণিজোড়ার চারপাশে থাকা সাদা অংশের মাঝে লালচে সূক্ষ্ম রগগুলো আরো গাঢ় হয়ে উঠেছে। সারফারাজের চোয়াল শক্ত হয়ে আছে। দু হাতের মুঠো শক্তভাবে বন্ধ করে রেখেছে সে। ফলস্বরূপ দু হাতের কনুইয়ের আগে থাকা শিরাগুলো ফুলে উঠে থাকতে দেখা যাচ্ছে। পিহু সারফারাজের কাঁধের উপর হাত রেখেছে শুধুমাত্র ওকে দমিয়ে রাখার জন্য। পিহুর শীতল হাতের স্পর্শকে ডিঙিয়ে সারফারাজ আসলেই কিছু করে উঠতে পারছে না এই মুহূর্তে। পিহু মনে মনে বলল, দয়া করে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন এমপি সাহেব। সবার সামনে এই মুহূর্তে আপনি কিছু বললে বা করলে যে অনেক বড় ধরনের অঘটন ঘটে যাবে। তাই একটু অপেক্ষা যে করতেই হবে আপনাকে। তারপর দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। নির্ঝর মাথা নিচু করে তেজের পাশে দাঁড়িয়ে আছে। তাহমিনা শান্ত কণ্ঠে বললেন, তেজ, এতগুলো বছর ধরে তুই সবার এত কটু কথা শুনেছিস, অপমানিত হয়েছিস, তবুও আমাদের একটাবারেও সেই বিষয়ে বলিসনি বা নিজের মনের অবস্থা সম্পর্কে বুঝতেও দিসনি। তেজ ওর জিহ্বার অগ্রাংশ দিয়ে নিচের ঠোঁটদ্বয় হালকা ভিজিয়ে নিয়ে মুখে কৃত্রিম হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, সব সময় ভেবেছি আমার কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা কষ্ট পাবে, তাই বলিনি কখনো। কিন্তু এখন সবকিছু আমার সহ্য সীমার অতিক্রম করে ফেলেছে মা। আমি এসব নিতে নিতে এখন বড্ড ক্লান্ত বোধ করছি। তাই আমি এবার নিজেকে কিছুটা রিলিফ দিতে চাই। তবে আমি এই সিউরিটিও দিচ্ছি তোমাদের, আজ থেকে আমার বাহ্যিক রূপের পরিবর্তন হবে ঠিকই, কিন্তু আমার অন্তর্ভাগ আগের মতোই থাকবে। আমার আচরণ, আমার কাজকর্ম সবকিছুই আগের মতো থাকবে। তোমাদের মুখ উজ্জ্বল করাই হবে আমার একমাত্র লক্ষ্য। আতসী আর শিউলি একে অপরের দিকে এক পলক তাকালেন। তেজের মেজো চাচি শিউলি হাসি মুখে বললেন, তোমার বাহিক আগের রূপরুচি নিয়ে যেমন আমাদের কোনো সমস্যা ছিল না, তেমন তোমার এই পরিবর্তন নিয়েও আমাদের কোনো সমস্যা থাকবে না। তেজের বাবা জামাল খান গম্ভীর স্বরে বললেন, তুমি যদি নিজের এই লুক নিয়ে স্যাটিসফাইড থাকো তাহলে আমাদের কোনো আপত্তি নেই তেজ। তেজ হালকা হাসল। পিহুর সাজানো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নও হচ্ছে দেখে পিহু, নীরা, তেজ ও নির্ঝর চারজনেই মনে মনে কিছুটা স্বস্তি বোধ করছে এই মুহূর্তে। কারণ আজ যদি তেজ সরাসরি নিজের পাপকর্ম সম্পর্কে বাড়ির সবাইকে অবগত করত তাহলে সবার মন ভেঙে যেত। সারফারাজের মতো তখন সবাই তেজকে ঘৃণা করত। খানবাড়ির প্রধান কর্তা তেজের দাদু মোস্তফা খান বললেন, আমরা সবাই তেজ দাদুভাইকে নিয়ে গর্ব করতে চাই। ও যে ভালোটা বুঝে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে আমাদের সকলের সম্মান করা উচিত। কারণ আমরা কেউই চাই না আমাদের বংশের ছেলে মেয়েকে বাইরের কোনো লোক অপমান করার সাহস করুক। সারফারাজ ব্যতীত উপস্থিত সকলেই মোস্তফা খানের কথায় সম্মতি জানালেন।
সারফারাজ পিহুর দিকে তাকালে পিহু ওর কাঁধের উপর থেকে হাত সরিয়ে নিল। সারফারাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তেজের দিকে তাকিয়ে বলল, তেজ, আমার একটা জিনিস তোর থেকে জানার আছে। তেজ চোখ তুলে সারফারাজের দিকে তাকালো। তেজের দু চোখ জুড়ে অনুশোচনার ছাপ স্পষ্ট ফুটে আছে। সারফারাজ পরিষ্কার স্বরে বলল, তুই হঠাৎ করে নিজের পোশাক আশাকের রুচি পরিবর্তন করলি, আনস্মার্ট থেকে স্মার্ট হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলি, এই সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু আগে যে তুই কথাটা বললি, সবাই তোকে অপমান করেছে, এমনকি তোকে দত্তক নেওয়া হয়েছে এমনও কথা বলেছে, তোর রুচি নিয়ে হাসাহাসি করেছে, এইসব কথাই কি সত্যি, নাকি পুরো ঘটনার মাঝে এমন কিছু লুকিয়ে আছে যা তুই আমাদের কাউকে বলতে চাস না? পিহু একবার ডুব গিলল। এই ভয়টাই সে এত সময় ধরে পাচ্ছিল। তবে কি সারফারাজ এত সহজে খানবাড়ির সবাইকে তেজের সাজানো সত্যটা মেনে নিতে দিবে না? তেজের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। বুকের ভিতরটা কেমন দরফর দরফর করছে। সারফারাজ এবার আরো কিছুটা কঠিনতার ছাপ নিজের মুখশ্রীতে ফুটিয়ে বলল, আমি জানতে চাই তেজ, তুই কি সত্যিই বদলাতে চাস, নাকি সকলের সামনে দাঁড়িয়ে এত সময় যা যা বললি সেই সব কিছুই ছিল তোর অভিনয়? অন্য কিছু লুকানোর চেষ্টা করছিস কি তুই? তেজ ওর ভিতরে জড়ো হওয়া সমস্ত ভয়কে এক প্রকার গিলে নিয়ে কিছুটা জোর গলায় বলল, ভাইয়া, আমি কিছুই লুকাচ্ছি না। আমি ভিতরে ভিতরে ভীষণ লজ্জা বোধ করি যখন বাইরে কেউ আমাকে আমার রুচিবোধ নিয়ে অপমান করে তখন। কিন্তু যখন তারাই আমার বংশ জন্ম পরিচয়ের দিকে আঙ্গুল উঠালো তখন আর আমি সহ্য করতে পারলাম না। আমি তো জানি আমি কি, তোমরাও জানো তা। কিন্তু বাইরের মানুষগুলো তো জানে কেবল আঘাত করতে। আমার পরিবারের প্রতিটি সদস্য অনেক ভালো। এই খান বংশের সম্মান অনেক। সেই সম্মান রক্ষার্থে আমার অসামঞ্জস্য বেখাপ্পা রূপকে পরিবর্তন করা যদি শ্রেয় হয়, তবে আমি তাই করব বলে চিন্তা করি। এছাড়া আর কোনো কারণ নেই আমার পরিবর্তনের পিছনে, সত্যিই। সারফারাজ তেজের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এত গুছিয়ে একের পর এক মিথ্যে কথাগুলো তেজকে বলতে দেখে সারফারাজ অবাক হলো অবশ্য। পরক্ষণেই সারফারাজ ওর নজর তেজের উপর থেকে সরিয়ে বলল, ঠিক আছে, এই বিষয়ে আর কিছু বলার নেই আমার, আমি উঠছি এখন, আমার খাওয়া হয়ে গিয়েছে। এই বলে সারফারাজ আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। পিহু শান্ত চোখে সারফারাজের যাওয়ার পানে তাকিয়ে রইল। নির্জর শব্দ করে নিঃশ্বাস ফেলে তেজের দিকে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, এবারের মতো বড় বাঁচা বেঁচে গেলে তুমি তেজ ভাই, সাথে আমাকেও বাঁচিয়ে নিলে। তেজ সস্থির নিঃশ্বাস ফেলল একবার। ইতিমধ্যে সবাই যেন নিজের মতো করে তেজের বলা সব কথাগুলো হজম করে নিয়েছে। তাওহিনা নরম স্বরে বললেন, তেজ, অতীতে যা হওয়ার তা হয়ে গিয়েছে, সেসব নিয়ে আর কিছু বলতে চাই না আমি তোকে। কিন্তু তোকে আজ আমায় একটা কথা দিতে হবে, দিবি বল? তেজ ওর মা তাহমিনার ডান হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে স্মিত হেসে বলল, ঠিক আছে মা, তুমি যেই কথাটি রাখতে বলবে আমি কোনো প্রশ্ন ছাড়াই সে রাখবো সেই কথা। বলো তুমি শুধু আমায়। তাহমিনা বলল, আজ এই মুহূর্ত থেকে আগামী সময়গুলোতে তুই কখনো নিজের মধ্যে কোনো দুঃখ কষ্ট চেপে রাখবি না। সব আমার সাথে শেয়ার করবি। তুই যেই রূপেই থাকিস না কেন, তুই তো আমার ছেলে বাবা। তোর সব কষ্ট দূর করার সর্বোচ্চ চেষ্টা আমি মা করব। তেজ মাথা নেড়ে সম্মতি জানালো তাহমিনার কথায়। ওদের মা ছেলের কথোপকথনের মুহূর্তটুকু উপস্থিত সবার মন ছুঁয়ে গেল যেন। তেজের বাবা জামাল খান বললেন, মানুষ বদলাতে চাইলে আর সেই বদল যদি সকলের জন্য ভালোর দিকটা বয়ে আনে, তাহলে তার বদলকে হাসিমুখে গ্রহণ করা উচিত আমাদের। সেই মানুষটিকে মানসিকভাবে সাপোর্ট করা উচিত। তোমার বদলটা যেহেতু ভালো দিকটাই বয়ে আনবে, তাই তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমার পাশে থেকে তোমায় সাপোর্ট করবে ও সাহস যোগাবে তেজ। তুমি নিজেকে খুব ভালোভাবে গুছিয়ে নাও। তেজ চোখ তুলে জামালের দিকে তাকিয়ে নম্র স্বরে বলল, হ্যাঁ বাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যাব সব সময়। নির্ঝর তেজের কাঁধে হাত রেখে বলল, তেজ ভাইয়ের সাথে আমিও নিজেকে বদলে নিব বড় বাবা। নিজের জীবন নিয়ে বড্ড কেয়ারলেস ছিলাম এতদিন, তাই এবার তেজ ভাইয়ের হাতে হাত মিলিয়ে দু ভাই নিজেদের এলোমেলো জীবনটাকে গুছিয়ে নিব ইনশাল্লাহ। নির্ঝরের বাবা জাবির শান্ত চোখে নির্ঝরের দিকে তাকালেন। নিজের বেপরোয়া স্বভাবের ছেলের মুখে এরূপ কথা শুনে জাবির মনে মনে অনেকটা শান্তি অনুভব করছেন যেন। আতশি ও শিউলির ঠোঁটেও প্রশান্তির হাসির রেখা ফুটে উঠেছে। নীরা পিহুর দিকে তাকিয়ে হালকা ঝুঁকে মিষ্টি হাসি দিয়ে বলল, বড় ভাবি, এই সব কিছু এত সুন্দর ও সহজভাবে সমাধান হলো কেবলমাত্র তোমার জন্য। তুমি সত্যি এই খানবাড়ির বড় বউ হওয়ার যোগ্য। পিহু লজ্জামাখা হাসি দিল নীরার কথা শুনে। অতঃপর সকলেই নাস্তার পর্ব সেরে নিয়ে নিজ নিজ কাজের উদ্দেশ্যে চলে গেল। পিহু আর নীরা তেজ ও নির্জরের সম্মুখে এসে দাঁড়ালো। পিহু বলল,
প্রথম কাজ তো সুন্দরভাবে সম্পন্ন হলো, এবার পালা দ্বিতীয় ও মোক্ষম কাজটা সম্পন্ন করার। নীরা, তেজ ও নির্ঝর তিনজনেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে। পিহু আবারও বলল, তোমরা দুজনেই এখনই ওপরে এমপি সাহেবের রুমে যাবা। এমনিতেই তিনি তোমাদের ওপরে রেগে আছেন, এর মাঝে পরিবারের সবার সামনে সত্যটাকে মিথ্যের চাদরে মুড়ি দিয়ে এভাবে তুলে ধরলে তোমরা, সেটাও দেখলেন উনি। এতে ওনার রাগ স্বাভাবিকভাবেই আগের থেকে কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাই তোমাদের খুবই ধৈর্যের সহিত শান্তভাবে এমপি সাহেবের রাগকে সামলাতে হবে। কেন তোমরা এরকমটা করলে সেটা বুঝিয়ে বলবে তাকে। তার কাছে ক্ষমা চাইতে হবে। ততক্ষণ পর্যন্ত তার সামনে থেকে সরিয়ে আসা যাবে না, যতক্ষণ পর্যন্ত না উনি মুখ ফুটে বলেছেন উনি তোমাদের ক্ষমা করে দিয়েছেন এবং নিজেদের শুধরে নেওয়ার শেষ একটা সুযোগ দিয়েছেন, বুঝলে? নির্ঝর একবার ডুব গিলে বলল, বড় ভাইয়া যে জোরে তখন দরজাটা বন্ধ করলেন, এখন আমরা যাওয়ার পর আমাদের মাথার উপরে তুলে না দোতলা থেকে নিচে ফেলে দেন। তেজ তৎক্ষণাৎ নির্ঝরের মাথায় একটা গাঁটটি মেরে দাঁতে দাঁত চেপে বলল, চুপ শালা, কোনো কিছুর সমাধান বের করতে পারবি না যখন তখন নিজের এই আজাইরা লেকচারের দোকান খুলে অন্য কনফিডেন্সের 12টা বাজাবি না একদম। পিহু বলল, শান্ত শান্ত, দুই ভাই মিলে এখন ফাইটিং শুরু করে দিও না একদম। আর নির্ঝর, ভয়কে জয় করতে শিখতে হবে। তোমরা এভাবে ভয় পেয়ে পিছিয়ে থাকলে এমপি সাহেবের সাথে তোমাদের সম্পর্কের অবনতি বই উন্নতি হবে না। আর আর সব থেকে বড় কথা, এমপি সাহেব তো তোমাদের দুশমন না। আর উনি উনি তোমাদের ছোট্ট কিছু ভুলের জন্য রেগে গেছেন, সেই রাগ ভাঙার দায়িত্ব তো তোমাদেরই, তোমাদের নয় কি? নির্ঝর মাথা নুইয়ে নিয়ে বলল, ঠিক বলেছ তুমি বড় ভাবি। পিহুর পাশ থেকে নীরা বলল, হ্যাঁ ভাইয়েরা আমার, তোমরা সম্পূর্ণ নির্ভয়ে বড় ভাইয়াকে পরিষ্কারভাবে বলবা যে তোমরা চাওনি যে বাড়ির সবার সামনে নিজেদের করা ভুল কাজগুলোর কথা সরাসরি বলে তাদেরকে দুঃখ দিতে। তোমরা নিজেদের শুধরে নিবে বলে ঠিক করেছো যখন, তখন সেই শুরুটা না হয় একটু ভালোভাবেই হোক, ব্যাস। তেজ নীরার মাথায় হাত রেখে বলল, বাবির সাথে থেকে থেকে তোর এই অপদার্থের ভরপুর মাথাটায় কিছু পদার্থ ঢুকেছে তাহলে। ভালো ভালো, এই উন্নতি আসলেই ভালো। নীরা নাক ফুলিয়ে বলল, মেজ ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। নীরার অবস্থা দেখে ওরা সবাই নিঃশব্দে হাসলো। অতঃপর তেজ বলল, ভাবি আপনিও চলুন প্লিজ আমাদের সাথে, তাহলে আমরা আমাদের সাহসটা ধরে রাখতে পারবো লম্বা সময় ধরে। পিহু শান্ত স্বরে বলল, ওহো, এটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার, এমনিতে অনেক নাক গলিয়েছি, তাই এবার আমায় থামতে হবে। তবে আমি আড়ালে থাকবো, চিন্তা করো না। আচ্ছা। এই বলে তেজ আর নির্ঝর আগে আগে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। পিহু ও নীরা ওদের পিছন পিছন যাচ্ছে। পিহু ও নীরা ওদের পিছন পিছন যাচ্ছে। আল্লাহর নাম নিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে তেজ আর নির্ঝর একত্রে সারফারাজের রুমের ভিতর প্রবেশ করলো। নক করে পারমিশন নিয়ে প্রবেশ করার মতো সিচুয়েশন নেই এই মুহূর্তে, তাই এইভাবেই প্রবেশ করতে হলো ওদের। পিহু আর নীরা রুমের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে পড়ল এমনভাবে যেখান থেকে ভিতরে হওয়া কথোপকথনগুলো হালকা পাতলা শুনতে পারা সম্ভব। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে ইলমার। রাতের রান্নাটা করতে হয়নি। ইলমার পাশের রুমের মেয়েটা অনু, সে যে দিয়েছিল খাবার, তা খেয়েই রাত কাভার করে ফেলেছিল সে। তাই সকালে ঘরে আনিয়ে রাখা বিস্কিটের প্যাকেট থেকে কয়েকটা বিস্কিট খেয়েই রেডি হয়ে রুম থেকে বের হলো ইলমা। ঘরের দরজায় তালা বসিয়ে সামনে ফিরতেই চোখ পড়ল অনুর রুমের দিকে। অনুর রুমের দরজা হালকা ভিড়ানো রয়েছে। ইলমা মনে মনে বলল, কি ব্যাপার, আজ অনু কাজে যায়নি নাকি? ও তো দেখি আমার বাহিরে বের হওয়ার আগেই চলে যায়, তাহলে আজ কি হলো? একবার কি দেখবো। 7-5 ভাবনা ভেবে ইলমা অনুর রুমের দিকে এগিয়ে গেল। অনুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে হালকা উঁচু স্বরে অনুর নাম ধরে ডাকলো ইলমা। কিন্তু ভিতর থেকে অনুর কোনো সাড়া শব্দ ইলমা পেল না। মনের মধ্যে অন্যরকম খটকা অনুভব করে ইলমা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই ওর চোখের আকৃতি বড় হয়ে গেল। ইলমা অনু বলে চিল্লিয়ে উঠে ওর দিকে এগিয়ে গেল।